আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিউমাটোলজি। তো হোয়াট ইজ রিউমাটোলজি? Rheumatology is the rheumatology deals with pain arising from bones, joints, tendons and muscles. This is what rheumatology is. রিউমাটোলজি নিয়ে বিগত কয়েক বছরে এফসিপিএস এর কোয়েশ্চেনের পরিমাণ বেড়েছে এবং অ্যাজ এ হোল রিউমাটোলজির সাবজেক্টে নিয়ে ইন্টারেস্ট বেড়েছে। কেন? কারণ রিউমাটোলজি কিছু স্পেসিফিক ডিজিজ নিয়ে ডিল করে এবং ইন মেনি ওয়েজ রিউমাটোলজি আপনি যদি ইফ ইউ হ্যাভ এ বেসিক আইডিয়া এবং মানে অফ হাউ টু ডিফারেন্সিয়েট বিটুইন রিউমাটোলজিক্যাল ডিজিজেস, আপনাকে যদি একটা এসবিএতে একটা কোয়েশ্চেন দেয় বা একটা ক্লিনিক্যাল সিনারিও দেয়, আপনি খুব র্যাপিডলি বা খুব ইজিলি এটাকে আইডেন্টিফাই করতে পারবেন এবং এটাকে আনসার করতে পারবেন। রিউমাটোলজি আমি 2টা ক্লাস নেব। তো আজকে আমার ফার্স্ট ক্লাসে আমি অ্যাকচুয়ালি চেষ্টা করব যে একটু লেট ইউ নো দ্য বেসিক্স। আমার রিউমাটোলজির বেসিক জিনিসটা বোঝা খুব জরুরি। ডিজিজের ব্যাপারে কিছু ডিজিজ আমরা আজকে পড়ব, আর কিছু ডিজিজের ব্যাপারে আমরা আমাদের নেক্সট ক্লাসে ডিটেলস আলোচনা করব। তো বিফোর ডাইভিং ইন্টু স্পেসিফিক্স, আমি কয়েকটা জিনিস এক্সপেক্ট করব। নাম্বার ওয়ান, ফার্স্ট অফ অল লেট মি পয়েন্ট ইট আউট স্ট্রেট আউট যে আই হেট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনস। আমার ক্লাস যদি কেউ আগে করে থাকেন জানবেন যে আমি চক ডাস্টার বা মার্কার হোয়াইট বোর্ডের মানুষ। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ইজ নট মাই থিং অ্যাট অল। নাম্বার টু হচ্ছে আই লাইক আ লাইভ অডিয়েন্স, কিন্তু বর্তমান পরিপ্রেক্ষিতের কারণে অডিয়েন্স ইজ নট পসিবল। সো ভিডিও লেকচার্স, এটা আমার ফার্স্ট ভিডিও লেকচার, সো দিস ইজ গোয়িং টু বি আ লিটল প্রবলেম্যাটিক। 3 নাম্বার হচ্ছে যে আপনারা সবাই আপনার হাতের সামনে ডেভিডসনটা রাখবেন এবং একটা খাতা কলম রাখবেন, সো দ্যাট ইউ ক্যান টেক নোটস। ডেভিডসন বইটা এমন যে বইটাতে আসলে সব কথাই লেখা আছে, কিন্তু এক লাইনের মধ্যে অনেক বেশি ইনফরমেশন ডেভিডসনের দেওয়া, এবং ডেভিডসনের টেবিলগুলা খুব ইনফরমেশন রিচ এবং ইনফরমেশন ডেন্স। এই ইনফরমেশনগুলো উদ্ধার করা প্রথমবার যে পড়ছে বা একজন রিসেন্টলি গ্র্যাজুয়েট স্টুডেন্টের জন্য ডিফিকাল্ট। আরেকটা কথা বলে নিই, বিশেষ করে রিউমাটোলজির ক্ষেত্রে ডেভিডসনের যতগুলা টেবিল আছে, যতগুলা ছবি আছে এবং ছবির নিচে যতগুলো লাইন আছে, প্রত্যেকটা আপনাকে পড়া ফরজ। কারণ যখন কোয়েশ্চেন করা হয়, হয়তো স্যাররা বক্স থেকে হুবহু কোয়েশ্চেন না করলেও বক্সের দিকে স্যারদের একটা চোখ থাকে। এটা যেমন এফসিপিএস পার্ট 1-এর জন্য জরুরি, এটা এফসিপিএস পার্ট 2 পরীক্ষার্থীদের বেলাও অ্যাপ্লিকেবল। সো প্রথম কথা হচ্ছে ডেভিডসনের বিশেষ করে রিউমাটোলজিতে যতগুলো বক্স আছে, বক্সগুলো আপনারা আমার একজন স্যার বলতেন যে এই বক্সগুলো তর্জমা করে পড়তে হয়, যে বক্সগুলোর ভিতরে বক্সে অনেক অল্প করে অনেক কথা লেখা আছে, এগুলাকে বুঝে বুঝে আপনি যদি বক্সটা পড়েন, পরীক্ষার আগে দিয়ে এই বক্সগুলাই পড়লে আপনার জন্য উইল বি এনাফ। তো রিউমাটোলজি ডিজিজে আগানোর আগে আমরা কিছু বেসিক পয়েন্ট আগে আমাদের ক্লিয়ার করব। এখানে কয়েকটা পয়েন্ট আছে দেখেন। একটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আর্থ্রালজিয়া অ্যান্ড আর্থ্রাইটিস, what is the difference between mechanical and inflammatory arthritis, what is the difference between mono and oligo and polyarthritis, and what is the difference between seronegative versus seropositive arthritis. তারও আগে আমরা জয়েন্টে যাওয়ার আগে আমরা প্রথমে বুঝে নেব যে হাউ ক্যান ইউ ডিফারেন্সিয়েট বিটুইন আর্টিকুলার ভার্সেস পেরিআর্টিকুলার পেইন। একটা ছোট্ট এক্সাম্পল দিই। 2 বছর আগে আমার এক আত্মীয় আমার কাছে এসেছিলেন। ওনার মেইন প্রবলেম কি? ওনার মেইন প্রবলেম হচ্ছে ওনার ডান হাঁটুতে ব্যথা। তো ডান হাঁটুতে ব্যথা উনি এক্সরে করেই যাচ্ছেন, ব্যথার ওষুধ খান, ব্যথার ওষুধ খেলে কিছুটা কমে, কয়েকদিন পরে আবার হয়, সবই করেছেন। তো আমার কাছে উনি এসেছেন জাস্ট একটা অ্যাডভাইস নেওয়ার জন্য। তো স্বাভাবিকভাবে যখনই রোগী বলে যে আমার ডান হাঁটুতে ব্যথা, আমরা অ্যাজ ফিজিশিয়ানস অল আওয়ার ফোকাস শিফটস টু দ্য জয়েন্ট। কিন্তু আমাদের যেটা মাথায় রাখতে হবে যে জয়েন্টের একটা নি জয়েন্ট যদি আমরা চিন্তা করি, নি জয়েন্টের পাশে আমার টেন্ডন আছে, মাসলস আছে, ওভারলাইন স্কিন আছে, এবং ভেরি ইম্পর্টেন্টলি প্রত্যেকটা জয়েন্টের পাশে কিছু বার্সা আছে। উনি কিন্তু কি জয়েন্ট পেইনের জন্য ইন্ট্রাআর্টিকুলার স্টেরয়েড নিয়েছেন উইদাউট এনি বেনিফিট। এক্সামিন করে দেখা গেল যে ওনার আসলে যতটা না জয়েন্ট পেইন, উনি একটা টিপিক্যাল কমপ্লেন করছিল যে আমার হাঁটতে গেলে যতটা না ব্যথা লাগে, কিন্তু ওনার বাসায় ওনার
মানে ফ্লোরে বসে কিছু কাজ করতে হয়, যখন আমি বসি তখন আমার প্রচণ্ড ব্যথা হয়। এবং আমি যখন এক্সামিন করে দেখলাম যে তার নি জয়েন্ট ফ্লেকশন এক্সটেনশনে যতটা না ব্যথা হচ্ছে, প্যাটেলার টেন্ডনের ঠিক নিচেই যেখানে হচ্ছে প্রি প্যাটেলার বার্সা থাকে, ওইখানে যখন আমি চাপ দিই উনি ব্যথা একদম উফ করে উঠছেন। দ্যাট ইজ ওনার পেইনটা কিন্তু লোকালাইজড। সো যখনই একটা পেশেন্ট পেইন আপনাকে কাছে কমপ্লেন করবে, বিশেষ করে when the pain is surrounding joints, you first decide whether it is articular versus periarticular. Articular pain, that is joint pain যদি হয়, তাহলে জয়েন্টের থ্রু আউট দ্য রেঞ্জ অফ মোশন তার ব্যথা হবে। ইন দিস এক্সাম্পল, যার নি জয়েন্ট আর্থ্রাইটিস আছে, তার নি ফ্লেক্স করুক, নি এক্সটেন্ড করুক, উভয় মুভমেন্টেই তার ব্যথা হবে। কিন্তু যদি ব্যথাটা নি জয়েন্টে না হয়, ব্যথাটা যদি কোনো জয়েন্ট টেন্ডনের কারণে হয়, ব্যথাটা যদি কোনো প্রকার বার্সাইটিসের জন্য হয়, দেন দ্য পেইন উইল বি লোকালাইজড টু এ সিঙ্গেল পয়েন্ট। আপনি ওই বার্সাতে বা ওই টেন্ডনে যদি চাপ দেন, তাহলে দেখবেন পেশেন্ট ব্যথায় ওই পয়েন্টটা তার ম্যাক্সিমাম পয়েন্ট অফ টেন্ডনেস হবে। সামনে আগানোর আগে আরেকটা পয়েন্ট বলে নিই। অলরেডি বার্সার কথা বলেছি, একটা পয়েন্ট খুব ফ্রিকুয়েন্টলি ইউজ হবে, দেখবেন এনথেসাইটিস। হোয়াট ইজ এনথেসাইটিস? আমরা জানি আমাদের প্রত্যেকটা জয়েন্টের মুভমেন্টের জন্য বেশি কিছু মাসেল দায়ী। এই মাসেলগুলা জয়েন্টে অ্যাটাচড হয় বাই মিনস অফ টেন্ডেন্স। তো জয়েন্টে অ্যাটাচড হয় বলতে বোঝাচ্ছি বোনসে অ্যাটাচড হয়, যে একটা মাসেল একটা টেন্ডন আকারে গিয়ে একটা আর্টিকুলার সারফেসের সাথে অ্যাটাচ হয়। এই যে দি ইনসারশন অফ দ্য মাসেল ইনটু আ বোন ইজ নোন অ্যাজ এনথেজন, এবং এটার ইনফ্ল্যামেশনকে বলে এনথেসিওপ্যাথি বা এনথেসাইটিস। এইটা আমরা সামনে যখন আগাবো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। নাও আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আর্থ্রালজিয়া অ্যান্ড আর্থ্রাইটিস, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য বোঝা। আর্থ্রালজিয়া মানে তার অনলি জয়েন্ট পেইন থাকবে, আর কিছু থাকবে না। আর আর্থ্রাইটিস মানে ইনফ্ল্যামেশন অফ দ্য জয়েন্টস। আমরা থার্ড ইয়ার থেকে পড়ে আসছি যে ইনফ্ল্যামেশনে দেয়ার আর 5 কার্ডিনাল ফিচার্স: রুবার, ডলার, ক্যালো, টিউমার অ্যান্ড লস অফ ফাংশন। রুবার মানে একটা জয়েন্ট যখন ইনফ্লেমড হবে, দ্য জয়েন্ট উইল বিকাম রেড বা সারাউন্ডিং স্কিন উইল বিকাম রেড। ডলার মানে সিভিয়ার পেইন থাকবে। ক্যালার মানে হচ্ছে জয়েন্টের উপরে মানে জয়েন্টের সারাউন্ডিং স্কিনে দের উইল বি পেরিফেরাল ওয়ার্ম। টিউমার মানে দের উইল বি সোয়েলিং অফ দ্য জয়েন্টস অ্যান্ড লস অফ ফাংশন। তাহলে আর্থ্রালজিয়া মানে আর্থ্রালজিয়া মানে হচ্ছে তার সিম্পলি জয়েন্ট পেইন থাকবে। আর্থ্রাইটিস মানে হচ্ছে তার পেইন থাকবে উইচ উইল বি সিভিয়ার ইন নেচার ইউজুয়ালি। পেশেন্টের জয়েন্টের ওভারলাইন স্কিন ওয়ার্ম হবে, জয়েন্ট সোয়েলিং থাকবে, স্কিনটা রেডেন্ড থাকবে, এবং পেশেন্ট জয়েন্টের লস অফ ফাংশন হবে, দ্যাট ইজ সে জয়েন্টকে মুভ করাতে পারবে না। তো আর্থ্রাইটিসকে আমরা কয়েকটা ভাগে ভাগ করি। একটা ইম্পর্টেন্ট ইটিওপ্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশন হচ্ছে মেকানিক্যাল আর্থ্রাইটিস অ্যান্ড ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস। মেকানিক্যাল আর্থ্রাইটিসের এই কমনেস্ট এক্সাম্পল এবং by and far the commonest cause of joint pain in this world is osteoarthritis. Osteoarthritis-এর রোগী নাই, বিশেষ করে বয়স 50 বা 60-এর বেশি এমন কারোর পরিবার নেই। আপনাদের প্রত্যেকেরই হয়তো বয়স্ক বাবা আছে, মামা আছে, দাদা আছে, দাদি আছে, তারা কয়েকদিন পর পর আপনাকে বলবে যে আমার ডান হাঁটুতে প্রচণ্ড ব্যথা, আমার বাম হাঁটুতে প্রচণ্ড ব্যথা, আমার কোমরের পিছনের দিকে প্রচণ্ড ব্যথা। তো মেকানিক্যাল অ্যান্ড ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিসের মধ্যে ডিফারেন্সিয়েশনটা খুব জরুরি, কারণ এই বয়সের রোগীর কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে। এই বয়সের রোগীর বিশেষ করে 30 থেকে 50 বছর বয়সের মধ্যে সেরোনেগেটিভ আর্থ্রাইটিসও হতে পারে। তো প্রথমে যখন একটা রোগী আপনার কাছে জয়েন্ট পেইন নিয়ে আসবে, আপনি প্রথমে দেখবেন যে ওয়েদার ইউ আর ডিলিং উইথ আর্থ্রালজিয়া অর আর্থ্রাইটিস। আপনার যদি মনে হয় যে আই এম ডিলিং উইথ আর্থ্রাইটিস, দেখেন আপনি সেকেন্ড আপনি ডিসাইড করবেন ওয়েদার দিস ইজ মেকানিক্যাল or whether this is inflammatory. মেকানিক্যালের মধ্যে কমনেস্ট এক্সাম্পল বললাম অস্টিওআর্থ্রাইটিস। আর ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস আপনারা আপাতত জাস্ট লিখে নেন ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিসগুলো কী কী, আমরা পরে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। কমনেস্ট ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে হচ্ছে ডিজিজেস লাইক রিউমাটয়েড আর্থ্রাইটিস। অনেকগুলো ডিজিজের একটা ব্রড হেডিং যাকে আমরা বলি সেরোনেগেটিভ আর্থ্রাইটিস, যার মধ্যে পড়বে আমার
reactive arthritis, psoriatic arthritis, enteropathic arthritis, and axial spondyloarthritis. এছাড়া কিছু ডিজিজ আছে যেমন ভাইরাল আর্থ্রাইটিস, তারপরে ভাইরাল আর্থ্রাইটিস, হিমোক্রোমাটোসিস, rarely diseases such as SLE and other vasculitis. These are also examples of inflammatory arthritis. তবে একদম classical example of inflammatory arthritis are rheumatoid arthritis and seronegative arthritis. তো আমি যখন আসবে তখন আমি কিভাবে বুঝবো যে ভাই এটা কি মেকানিক্যাল আর্থ্রাইটিস, দ্যাট ইজ অস্টিওআর্থ্রাইটিস, নাকি ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস বা রিউমাটয়েড আর্থ্রাইটিস? দিস ইজ অল ক্লিনিক্যাল, কোনো ইনভেস্টিগেশন আপনার করার প্রয়োজন নেই মেকানিক্যাল এবং ইনফ্ল্যামেটরি ডিফারেন্সিয়েট করার জন্য। মেকানিক্যাল আর ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিসের মধ্যে কয়েকটা কার্ডিনাল ডিফারেন্স আছে। প্রথম কথা হচ্ছে আমরা ইনফ্ল্যামেটরি থেকে দিয়ে যদি শুরু করি, ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিসে প্রথম কথা 5টা ইনফ্ল্যামেটরি সাইন সিমটম ইউজুয়ালি থাকে, দ্যাট ইজ পেইন থাকে, সোয়েলিং থাকে, ওয়ার্মথ থাকে, রেডনেস থাকে, লস অফ ফাংশন থাকে। মেকানিক্যাল আর্থ্রাইটিসে পেইন থাকে, সোয়েলিংও অনেক সময় থাকে না, বাট সাধারণত ওয়ার্মথ এবং ইরাইথেমাটা থাকে না। ইম্পর্টেন্টলি ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিসের পেশেন্ট যদি আপনি জিজ্ঞেস করবেন, ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিসের পেইন অ্যাকচুয়ালি ইনক্রিজেস অন রেস্ট, ডিক্রিজেস অন এক্সারসাইজ, দ্যাট ইজ কাজকর্ম করলে তার ব্যথাটা কিছুটা কমবে, আর রেস্ট নিলে বিশেষ করে রোগী বলবে যে রাত্রেবেলা ঘুম থেকে ওঠার পরে সকালে আমার প্রচণ্ড ব্যথা থাকে। তার মানে কি, যে ইট অ্যাগ্রেভেটস অন রেস্ট, রিডিউসেস অন এক্সারসাইজ। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে মর্নিং স্লিপনেস। রোগী আমাকে বলবে যে সকালে ঘুম থেকে ওঠার পরে আমার এই জয়েন্টটা বা এই হাঁটুটা বা যেই জয়েন্টটার কথাই বলছে একদম জাম হয়ে থাকে বা জেলির মতন লেগে থাকে। এখন এই মর্নিং স্টিফনেস কিন্তু মেকানিক্যালেও হতে পারে, বাট মেকানিক্যালি দি মর্নিং স্টিফনেস উইল অলওয়েজ বি লেস দ্যান 30 মিনিটস, এবং ইনফ্ল্যামেটরি জয়েন্ট পেইনে যে মর্নিং স্টিফনেসটা হবে দ্যাট উইল বি মোর দ্যান 30 মিনিটস, ইউজুয়ালি অ্যাটলিস্ট অ্যান আওয়ার। রোগী টিপিক্যালি আমাদের বলে যে সকালে ঘুম থেকে ওঠার পরে জয়েন্টটা একদম জাম হয়ে থাকে, যত রোদ বাড়ে তত আমার মনে হয় শরীরটা একটু ছাড়ে। তারা এটাকে আসলে দিনের সাথে বা রোদের সাথে ইকুইট করে। তাহলে ইন সামারি মেকানিক্যাল ইনফ্ল্যামেটরি জয়েন্ট পেইনের মধ্যে ডিফারেন্স হচ্ছে, ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিসে ইউজুয়ালি অল 5 সিমটমস অফ আর্থ্রাইটিস থাকে, মেকানিক্যালি ইউজুয়ালি পেরি আর্টিকুলার সোয়েলিং অ্যান্ড ইরাইথেমা ইজ লেস কমন। ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস রেস্টের পরে বাড়বে, কাজকর্ম করলে কমবে। মেকানিক্যাল আর্থ্রাইটিস রেস্ট নিলে কমবে, কাজকর্ম করলে বাড়বে। দুইটাতেই মর্নিং স্টিফনেস থাকতে পারে, তবে ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিসে মর্নিং স্টিফনেস ইজ ইউজুয়ালি অ্যাটলিস্ট অ্যান আওয়ার, আর মেকানিক্যাল আর্থ্রাইটিসে মর্নিং স্টিফনেস ইউজুয়ালি লেস দ্যান 30 মিনিটস। তো রোগী আমার কাছে আসলো, আমি ডিসাইড করলাম যে এটা আর্টিকুলার না নন আর্টিকুলার। যখন আমি ডিসাইড করলাম যে না এটা আর্টিকুলার বা জয়েন্ট পেইন, তখন আমি দেখলাম যে ওয়েদার উই আর ডিলিং উইথ আর্থ্রালজি অর আর্থ্রাইটিস। যখন আমি ডিসাইড করলাম যে উই আর ডিলিং উইথ আর্থ্রাইটিস, তখন আমি ডিসাইড করলাম যে ওয়েদার দিস ইজ মেকানিক্যাল বা অস্টিওআর্থ্রাইটিস বা ইনফ্ল্যামেটরি বা রিউমাটয়েড সেরোনেগেটিভ এসব আর্থ্রাইটিস কিনা। যখন আমি ডিসাইড করলাম হিস্ট্রি নিয়ে যে না এটা ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস, আমি এবার দেখব যে কয়টা জয়েন্ট ইনভলভড। যদি একটা জয়েন্টে ইনফ্ল্যামেটরি চেঞ্জ থাকে দ্যাট ইজ মোনোআর্থ্রাইটিস। যদি 2 to 4 জয়েন্টস অর জয়েন্ট গ্রুপস, এগুলো আমরা পরে আলোচনা করবো জয়েন্ট গ্রুপস নিয়ে, যদি 2 to 4 জয়েন্টস অর জয়েন্ট গ্রুপস নিয়ে ইনফ্ল্যামেশন থাকে দেন দিস ইজ নোন অ্যাজ অলিগোআর্থ্রাইটিস। আর ইফ ইউ আর ডিলিং উইথ 5 or more জয়েন্টস, 5 অথবা তার বেশি জয়েন্ট বা জয়েন্ট গ্রুপ যদি ইনফ্ল্যামেটরি চেঞ্জ দেখায়, 5 বা 5 বেশি জয়েন্ট গ্রুপ যদি ইনফ্লেমড হয় বা ইনভলভড হয় দেন দিস ইজ নোন অ্যাজ পলিআর্থ্রাইটিস। তাহলে একটা জয়েন্ট ইনভলভড মোনোআর্থ্রাইটিস, 2 to 4 জয়েন্টস ইনভলভড অলিগোআর্থ্রাইটিস, 5 or more পলিআর্থ্রাইটিস। লাস্ট একটা আবার আপনারা শুনবেন সেরো পজিটিভ ভার্সেস সেরো নেগেটিভ। রিউমাটোলজিক্যাল ডিজিজের বিশেষ করে বিদেশে দেখবেন যে যারা রিউমাটোলজি পড়ায় তাদের অনেকেরই রিউমাটোলজিক্যাল ডিগ্রি নাই, দেখবেন যে দে আর ডক্টরস অফ ইমিউনোলজি। কারণ রিউমাটোলজি অ্যান্ড ইমিউনোলজিক্যাল ডিজিজেস আর অলমোস্ট গো সাইড বাই সাইড, এবং ট্রুথ বি টোল্ড
কেন বেশি আমরা একটু পরে মানে এই ক্লাস বাইরে পরের ক্লাসে দেখবো যে যত রিউমাটোলজিক্যাল ডিজিজ নিয়ে আমরা ডিল করতেছি বেশিরভাগ রিউমাটোলজিক্যাল ডিজিজেস আর ইমিউন মিডিয়েটেড, বেশি আইদার কোনো অ্যান্টিবডি মিডিয়েটেড ডিজিজ বা কোনো হচ্ছে কমপ্লিমেন্ট মিডিয়েটেড ডিজিজ, বডির এগেনস্টে বডির অ্যান্টিবডি নিজের এগেনস্টে কাজ করার মাধ্যমে এই ডিজিজগুলোর উৎপত্তি ঘটায়। এবং এদের বেশিরভাগ আপনি দেখবেন রিউমাটোলজিক্যাল ডিজিজ মানে উই উইল টক অ্যাবাউট স্টেরয়েডস, উই উইল টক অ্যাবাউট ইমিউনোমডুলেটিং ড্রাগস। এখন কোভিডের সময় দেখবেন যে একটা ড্রাগের কথা খুব উচ্চারণ হয়, সেটা হচ্ছে টোসিলিজুম্যাব। এবং টোসিলিজুম্যাব, এই জাতীয় টোসিলিজুম্যাব, রিটুক্সিম্যাব, অ্যানাকিনগা, এসব ড্রাগ কিন্তু খুব রিউমাটোলজিক্যাল ডিজিজে ইউজ হয়। বিকজ যেহেতু বডির ইমিউনিটি, অটি ইমিউন ডিজিজ মানে কি আপনার বডির ইমিউনিটি আপনার এগেনস্টে কাজ করছে। সো আপনার বডির ইমিউনিটিকে সাপ্রেস করার জন্য ইউ নিড ইমিউনোসাপ্রেসিভ অর ইমিউনোমডুলেটরি ড্রাগস। তো এইসব ইমিউনোলজিক্যাল ডিজিজের মধ্যে কিছু ডিজিজে আমরা উই ক্যান আইডেন্টিফাই দ্য স্পেসিফিক অ্যান্টিবডি। যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিসে আমরা রিউমাটয়েড ফ্যাক্টর দেখি, তারপরে অ্যান্টিবডি টু অ্যান্টি সিসিপি অ্যান্টিবডি আমরা ডিটেলস আলোচনা করব। অ্যান্টি সিসিপি অ্যান্টিবডি আমরা আইডেন্টিফাই করি। এসএলইতে যেমন আমরা অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি আইডেন্টিফাই করি, অ্যান্টি ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ, অ্যান্টি স্মিথ অ্যান্টিবডি, এরকম বিভিন্ন অ্যান্টিবডি উই আইডেন্টিফাই। তো যেসব রিউমাটোলজিক্যাল ডিজিজে বিশেষ করে যেসব ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিসে আমরা এরকম অ্যান্টিবডি আইডেন্টিফাই করতে পারি, দোজ আর নোন অ্যাজ দি সেরোপজিটিভ আর্থ্রাইটিস, যার কমনেস্ট অ্যান্ড দি মোস্ট পার্টিনেন্ট এক্সাম্পল ইজ রিউমাটয়েড আর্থ্রাইটিস। আর কিছু ডিজিজ আছে যারা ইমিউন মিডিয়েটেড, যারা অটো অ্যান্টিবডি মিডিয়েটেড হইতে পারে, উই ডোন্ট নো দেয়ার প্যাথোজেনেসিস অ্যাজ অফ ইয়েট, এবং কোনো অ্যান্টিবডি আমরা আইডেন্টিফাই করতে পারিনি। দিজ আর নোন অ্যাজ সেরোনেগেটিভ আর্থ্রাইটিস, যার মধ্যে সেরোনেগেটিভ স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি, আপনারা এই জিনিসটা একটু লিখে নেন, এসপিএ বলি আমরা, সেরোনেগেটিভ স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি ইজ দি কমনেস্ট। এবং একটু আগে আবার যে বলেছি সেরোনেগেটিভ স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি বলতে আমরা মেইনলি 4টা থেকে 5টা ডিজিজ বুঝি। কী কী? একটা হচ্ছে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, একটা সোরিয়াটিক আর্থ্রাইটিস, একটা হচ্ছে এক্সিয়াল স্পন্ডাইলো আর্থ্রাইটিস, যার মধ্যে পড়বে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, আর আরেকটা হচ্ছে এন্টেরোপ্যাথিক আর্থ্রাইটিস। আরও কিছু ডিজিজ পড়বে, বাট ব্রডলি 4টা: রিঅ্যাক্টিভ, সোরিয়াটিক, এন্টেরোপ্যাথিক আর এক্সিয়াল স্পন্ডাইল আর্থ্রাইটিস, স্পেসিফিক্যালি অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস। তাহলে এই স্লাইডটা আমাদের সামনে আগানোর জন্য খুব ইম্পর্টেন্ট। তো জাস্ট টু রিক্যাপ, রিউমাটোলজিতে আমরা যে কোনো একটা রোগী যখন পেইন নিয়ে আসবে, আমরা ফার্স্টে ডিসাইড করবো এটা কি আর্টিকুলার না পেরি আর্টিকুলার। যদি আর্টিকুলার বা জয়েন্ট পেইন হয় তাহলে জয়েন্টের থ্রু আউট দ্য রেঞ্জ অফ মোশন, যেমন ফ্লেকশন, এক্সটেনশন, অল রেঞ্জ অফ মোশনই তার ব্যথা থাকবে। পেরি আর্টিকুলার স্ট্রাকচার ইনভলভ হলে একটা পার্টিকুলার জায়গায় পেইন হবে। জয়েন্ট পেইনকে আমরা ভাগ করব আর্থ্রালজিয়া না আর্থ্রাইটিস। যদি দেখি খালি পেইন আছে অন্য কিছু নাই, তখন দিট ইজ আর্থ্রালজিয়া, এবং যদি দেখি যে পেইনের পাশাপাশি তার রেডনেস আছে, ওয়ার্মথ আছে, সিভিয়ার পেইন আছে, পেরি আর্টিকুলার সোয়েলিং আছে, লস অফ ফাংশন আছে, দেন দিস উইল বি আর্থ্রাইটিস। আর্থ্রাইটিসের রোগীকে আমরা ক্লিনিক্যালি ডিসাইড করব যে তার কি মেকানিক্যাল না ইনফ্ল্যামেটরি জয়েন্ট পেইন। ইনফ্ল্যামেটরি জয়েন্ট পেইন হইলে তার ইউজুয়ালি 5টা কার্ডিনাল সাইন্স অফ ইনফ্ল্যামেশনই থাকার কথা। পেশেন্টের এই জয়েন্ট পেইনটা কাজ করলে বাড়বে, রেস্ট নিলে কমবে, এদের মর্নিং স্টিফনেস থাকবে ইউজুয়ালি ফর অ্যাটলিস্ট 1 hour অর মোর। ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস একবার ডিসাইড করার পরে আমি দেখবো তো কয়টা জয়েন্ট ইনভলভ। যদি একটা জয়েন্ট ইনভলভ হয় তাহলে মোনো আর্থ্রাইটিস, যদি 2টা থেকে 4টা জয়েন্ট আর জয়েন্ট এরিয়া ইনভলভ হয় তাহলে অলিগো আর্থ্রাইটিস, যদি 5 or more জয়েন্টস ইনভলভ হয় তাহলে পলি আর্থ্রাইটিস। আর একবার আমি ডিসাইড করলাম যে তার পলি আর্থ্রাইটিস বা মোনো আর্থ্রাইটিস বা অলিগো আর্থ্রাইটিস, আই উইল ট্রাই টু ডিসাইড whether this can be a case of seropositive or seronegative arthritis. তো এখন আমরা বলেছি মোনো আর্থ্রাইটিস, অলিগো আর্থ্রাইটিস, পলি আর্থ্রাইটিস। ডেভিডসনের পৃষ্ঠা 993-তে দেখবেন আপনাদের এই বক্সটা আছে যে হোয়াট আর দ্য কজেস অফ অ্যাকিউট মোনো আর্থ্রাইটিস। একটু আমি টেবিলটা ধরেই পড়াবো, এবং কিন্তু টেবিলের আশেপাশে দেখবেন অনেক কথা লেখা আছে যেগুলোকে আমি সাম আপ করে দেবো আপনাদের জন্য, যেটা আপনারা একটা পেজে ঠিক মতো লিখে নেবেন। তো কজেস অফ অ্যাকিউট মোনো আর্থ্রাইটিস আপনারা দেখেন যে ডেভিডসন ভাগ করেছে কমন অ্যান্ড লেস কমন। আনফর্চুনেটলি
তারা এই টেবিলের ভিতরে কমনেস্ট আমাদের দেশের জন্য মোনো আর্থ্রাইটিসকে বাদ দিয়ে গিয়েছে, ইট ইজ আনফর্চুনেট। আপনারা যেটা করবেন একটু পাশে দিয়ে লিখে নেন যে দি কমনেস্ট কজেস অফ অ্যাকিউট মোনো আর্থ্রাইটিস আর নাম্বার 1 ইজ সেপটিক আর্থ্রাইটিস, নাম্বার 2 হচ্ছে ক্রিস্টাল অ্যাসোসিয়েটেড আর্থ্রাইটিস। এখন ক্রিস্টাল অ্যাসোসিয়েটেড আর্থ্রাইটিস হচ্ছে আপনার এই প্রথম দুইটা টার্ম, দ্যাট ইজ গাউট অ্যান্ড সিউডো গাউট, এই দুইটা ডিজিজকে একত্রে আমরা বলি ক্রিস্টাল অ্যাসোসিয়েটেড আর্থ্রাইটিস। এটার বিষয়ে আমরা ডিটেলস আলোচনা করব। এছাড়া তাহলে আমরা ছিলাম কমনেস্ট কজ অফ অ্যাকিউট আর্থ্রাইটিস, একটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে সেপটিক আর্থ্রাইটিস, নাম্বার 2 হচ্ছে ক্রিস্টাল ইনডিউসড আর্থ্রাইটিস যার আন্ডারে পড়বে গাউট এবং সিউডো গাউট, নাম্বার 3 হচ্ছে দেখেন এই টার্মটা যে আছে স্পন্ডাইলো আর্থ্রাইটিস, আপনারা 3 নম্বরে একবার লেখেন সেরোনেগেটিভ স্পন্ডাইলো আর্থ্রাইটিস, এবং নাম্বার 4-এ লেখেন ট্রমা, অ্যান্ড নাম্বার 5-এ লেখেন ব্লিডিং ডিসঅর্ডার। তাহলে কমনেস্ট কজ অফ অ্যাকিউট মোনো আর্থ্রাইটিস ইন টার্মস অফ ইম্পর্টেন্স আর সেপটিক আর্থ্রাইটিস, ক্রিস্টাল ইনডিউসড আর্থ্রাইটিস যার আন্ডারে পড়বে গাউট অ্যান্ড সিউডো গাউট, তারপরে পড়বে হচ্ছে সেরোনেগেটিভ স্পন্ডাইলো আর্থ্রাইটিস, ট্রমাটিক আর্থ্রাইটিস, ব্লিডিং ডিসঅর্ডার। লেস কমনের মধ্যে দেখেন ওরা অনেক কিছুই লিখেছে, আমি একটু হাইলাইট করতে চাই টিউবারকুলোসিস কথাটা। Tuberculosis is a cause of chronic monoarthritis. Tuberculosis usually does not cause acute monoarthritis. Tuberculosis এর একটা acute articular presentation আছে যার নাম হচ্ছে পনসেটস পলিআর্থ্রাইটিস, যেটা আমরা পলিআর্থ্রাইটিসে বা পরবর্তীতে আলোচনা করব। বাট টিউবারকুলোসিসের পাশে আপনারা স্টার দিয়ে লিখে রাখেন কমনেস্ট কজ অফ ক্রনিক মোনোআর্থ্রাইটিস। টিউবারকুলোসিস অ্যাকিউট মোনোআর্থ্রাইটিস করবে না। আর লাস্ট লাইনটা বিশেষ করে যারা পেডিয়াট্রিক্সে পরীক্ষা দেবেন বা ইভেন আপনাদের জন্য জরুরি যে বাচ্চাদের মোনোআর্থ্রাইটিসের ক্ষেত্রে উই অলসো কনসিডার লিউকেমিয়া অ্যান্ড অস্টিওমাইলাইটিস। এবার একটা কাগজ কলমে আপনারা কয়েকটা পয়েন্ট একটু দেখে নেন যে এই আমার কাছে একটা রোগী আসলো একটা সিঙ্গেল জয়েন্ট সোয়েলিং, আমরা কিভাবে তাকে অ্যাপ্রোচ করব। ক্লিনিক্যালি কয়েকটা পয়েন্ট আমাদের জন্য মনে রাখা খুব জরুরি। নাম্বার 1 হচ্ছে রোগী আমার কাছে আসলো, মনে করেন ওয়ান ফাইন মর্নিং আপনার কাছে এক রোগী এসছে সিভিয়ার জয়েন্ট পেন নিয়ে ইনভলভিং দ্য রাইট নি জয়েন্ট। আপনি প্রথমেই খবর নেবেন, আপনি প্রথমেই দেখবেন যে কোন কোন জয়েন্ট ইনভলভড। কিছু জয়েন্ট দেখে আমরা আন্দাজ করি যে কোন ডিজিজটা হতে পারে মোনোআর্থ্রাইটিসের ক্ষেত্রে। যদি রোগী প্রথমেই ফার্স্ট মেটাটার্সোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট পেইনের কথা বলে, সাসপেক্ট গাউট। যদি রোগী প্রথমেই বলে যে আমার মোনোআর্থ্রাইটিস ইনভলভিং দ্য রিস্ট, অ্যাঙ্কেল, নি অর হিপ, সাসপেক্ট সিউডো গাউট। নাম্বার 2 হচ্ছে অনসেট। আমি বলেছি কমনেস্ট দুটো কজের মধ্যে সেপটিক আর ক্রিস্টাল ইনডিউসড আর্থ্রাইটিস। মনে রাখবেন গাউট ইজ দি কজেস দি মোস্ট র্যাপিড অনসেট। রোগী বলবে যে আমি কালকে রাতেও ভালো ছিলাম, হঠাৎ করে আমার প্রচণ্ড তীব্র ব্যথায় আমার ঘুম ভেঙে গিয়েছে এবং ঘুম ভেঙে পরে আমি দেখছি যে আমার রাইট গ্রেট টোটা প্রচণ্ড পরিমাণ ব্যথা। এবং এই রোগী যখন আপনার কাছে আসবে আপনি তার ব্যথার বা তার চিৎকার চেঁচামেচি আপনি বুঝবেন যে ইউ আর ডিলিং উইথ এ কেস অফ গাউট অর লেস কমনলি সিউডো গাউট। সো র্যাপিড অনসেট উইদিন 6 to 12 hours সাসপেক্ট ক্রিস্টাল অ্যাসোসিয়েটেড আর্থ্রাইটিস, লেস র্যাপিড বা সাব অ্যাকিউট বা অ্যাকিউট প্রেজেন্টেশন ওভার 24 hours বা 48 hours প্রেজেন্টেশন, সাসপেক্ট সেপ্টিক আর্থ্রাইটিস। কিছু প্রিসিডিং হিস্ট্রি আপনাকে আইডিয়া দেবে কি, একটা রোগী যদি অ্যালকোহলিক হয়, পেশেন্টের যদি ইন্টারকারেন্ট ইলনেস, সার্জারি, ডিহাইড্রেশন এই জাতীয় কোনো হিস্ট্রি থাকে, সাসপেক্ট দ্য পেশেন্ট হ্যাজ গাউট। পেশেন্টের যদি কোনো ট্রমার হিস্ট্রি থাকে অথবা পেশেন্টের যদি কোনো ব্লিডিং ডিসঅর্ডার, বিশেষ করে হিমোফিলিয়া যদি হিস্ট্রি নিয়ে আসে এবং এরকম একটা রোগী যদি মোনোআর্থ্রাইটিস নিয়ে আসে, সাসপেক্ট যে দ্য পেশেন্ট হ্যাজ হিমার্থ্রোসিস। পেশেন্ট যদি হচ্ছে আমাদের কাছে কোনো জেনিটাল ইনফেকশন বা রিসেন্ট কোনো এক্সপোজার বা রিসেন্ট কোনো ডায়রিয়ার হিস্ট্রি নিয়ে আসে, সাসপেক্ট দ্য পেশেন্ট হ্যাজ রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। আচ্ছা, তারপরে হচ্ছে যদি আপনার পেশেন্টের যদি কোনো অস্টিওআর্থ্রাইটিসের পেশেন্ট আমাদের কাছে কোনো পয়েন্টকে মিস করছে না, অস্টিওআর্থ্রাইটিসের পেশেন্ট আমাদের কাছে ইউজুয়ালি মোনোআর্টিকুলার পেইন নিয়ে আসতে পারে, তবে যেটা বলেছিলাম যেখানে সিগনিফিকেন্ট সোয়েলিং থাকে না, এবং সোয়েলিং যদি থাকেও ইরাইথেমা খুব একটা থাকে না। তো অ্যাকিউট মোনোআর্থ্রাইটিসের রোগী আপনার কাছে আসলো,
পরীক্ষায় প্রায় আপনাকে এরকম একটা সিনারিও দিয়ে আইদার আপনার কাছে ডায়াগনোসিস জানতে চাবে, বাট মোর কমনলি এরকম একটা সিনারিও দিবে যে আইদার গাউট অথবা সেপটিক আর্থ্রাইটিস, এবং আপনার কাছে জানতে চাইবে যে অনেকগুলো 4টা বা 5টা ইনভেস্টিগেশন দিয়ে বলবে যে হোয়াট ইজ দি ইনভেস্টিগেশন অফ চয়েস। মনে রাখবেন অ্যাকিউট মোনোআর্থ্রাইটিস আমরা অনেক ইনভেস্টিগেশন করতে পারি, বাট দি মোস্ট ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন ইজ জয়েন্ট ফ্লুইড অ্যাসপিরেশন ফর সাইনোভিয়াল ফ্লুইড স্টাডি। ঠিক আছে, জয়েন্ট অ্যাসপিরেশন to and study of the synovial fluid is mandatory in a case of acute monoarthritis. এটা ডেভিডসনের পেজ 988 থেকে নেওয়া। দেখেন আমি যা বলেছি, এখানে যে প্রথম যে লাইনটা লেখা আছে এটা বেসিক্যালি ক্রিস্টাল আর্থ্রাইটিসের যে অ্যাকিউট মোনোআর্থ্রাইটিস যে ইন্ডিকেশনগুলো সেগুলোই বলা আছে যে জয়েন্ট অ্যাসপিরেশন ইজ পিভোটাল ইন দিস কেসেস। আমাদের এত কথা মনে রাখা দরকার নেই, আমরা খালি মনে রাখবো যে অ্যাকিউট মোনোআর্থ্রাইটিসের পেশেন্ট হলে উই উইল লুক ফর জয়েন্ট ফ্লুইড অ্যাসপিরেশন অ্যান্ড এক্সামিনেশন অফ সাইনোভিয়াল ফ্লুইড স্টাডি। তো জয়েন্ট ফ্লুইডের মধ্যে আমরা কী কী দেখব? জয়েন্ট ফ্লুইড স্টাডি করে আমরা সেল কাউন্ট দেখি, আমরা অনেক সময় বায়োকেমিস্ট্রি, প্রোটিন, গ্লুকোজ এগুলো দেখি, এগুলো ইম্পর্টেন্ট না। আমাদের জন্য দরকার সেল কাউন্ট, আমাদের জন্য দরকার ভেরি ইম্পর্টেন্ট দেখা যে কোনো ক্রিস্টাল আছে কিনা। যেহেতু আমাদের একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস সেপটিক আর্থ্রাইটিস, আমরা জয়েন্ট ফ্লুইড কালচার করব। তাহলে জয়েন্ট ফ্লুইডের মধ্যে আমরা 3টা জিনিস দেখব। ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে সেল কাউন্ট, কালচার অফ দ্য জয়েন্ট ফ্লুইড অ্যান্ড এক্সামিনেশন অফ ক্রিস্টালস ইন দ্য জয়েন্ট ফ্লুইড। তার আগে একটু জেনে নিই যে নর্মাল সাইনোভিয়াল ফ্লুইড কেমন। নর্মাল সাইনোভিয়াল ফ্লুইডে সব কিছুই কম, খালি একটা জিনিস বেশি। কী কী কম? ভলিউম কম, এর কালার কম, দ্যাট ইজ ইট ইজ কালারলেস, ইট ইজ ক্লিয়ার, কালারলেস, এবং এর ভলিউম কম, এবং এর সেল কাউন্টও কম। ইউজুয়ালি এতে লেস দ্যান 5 সেলস থাকে। বেশি কি? এই জয়েন্ট ফ্লুইডের ভিতরে হায়ালুরনান, অ্যাগ্রেক্যান, এই পার্টিকেলগুলো থাকে, যে কারণে জয়েন্ট ফ্লুইড ইজ হাইলি ভিসকাস। সো জয়েন্ট ফ্লুইডের কম হচ্ছে আমার সেল কাউন্ট, ভলিউম, ইট হ্যাজ নো কালার অ্যান্ড ইট ইজ ক্লিয়ার। বেশি কি? এর ভিসকোসিটি বেশি। কোনো ইনফ্ল্যামেটরি প্রসেস যখন হবে, দ্যাট ইজ সেপটিক আর্থ্রাইটিস হোক, ক্রিস্টাল অ্যাসোসিয়েটেড আর্থ্রাইটিস হোক, এই জাস্ট এর রিভার্স হয়ে যাবে। জয়েন্ট ফ্লুইডের ভলিউম বেড়ে যাবে, দ্য কালার উইল বিকাম টার্বিড, সেল কাউন্ট বাড়বে, এবং ভিসকোসিটি কমবে। এইটা মেডস্কেপ থেকে নেওয়া, আপনারা একটু দেখে নেবেন। একটা জিনিস খালি খেয়াল করেন যে সেপটিক আর্থ্রাইটিস এবং ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিসে আমার টোটাল হোয়াইট সেল কাউন্ট উইল বি মোর দেন 2000 থেকে 10,000-এর মধ্যে হবে, 1 লাখ পর্যন্তও যেতে পারে। এবং এই লাস্ট লাইনটা আমাদের জন্য খুব জরুরি, লুক অ্যাট দ্য নিউট্রোফিল পার্সেন্টেজ। ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিসে টোটাল সেলের প্রায় 50% হবে নিউট্রোফিল। সেপটিক আর্থ্রাইটিসের ক্ষেত্রে টোটাল ডাব্লিউবিসির মোর দেন 75% উইল বি নিউট্রোফিল। আর একটু দুইটা কথা একটু লিখে নেন। আমরা একটু আগে বলেছি যে আমরা জয়েন্ট ফ্লুইডের ভিতরে ক্রিস্টাল দেখব। এই যে ক্রিস্টাল দেখার জন্য এই জয়েন্ট ফ্লুইডটা খুব র্যাপিডলি এক্সামিন করতে হবে। আমরা বলি যে আমরা যখন ওয়ার্ডে একটা রোগীর জয়েন্ট ফ্লুইড টানি, আমরা তাকে বলি যে একজন লোক দাঁড়িয়ে থাকবে, তাকে আমরা জয়েন্ট ফ্লুইডটা দেওয়ার সাথে সাথে সেটা ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে জয়েন্ট ফ্লুইডটা এক্সামিনেশন করবে। তো এই জয়েন্ট ফ্লুইডের মধ্যে আমরা ক্রিস্টাল যখন দেখব, ক্রিস্টাল দেখার জন্য একটা স্পেশালাইজড ডিভাইস লাগে, দ্যাট ইজ নোন অ্যাজ পোলারাইজড লাইট মাইক্রোস্কোপি। তো এই পোলারাইজড লাইট মাইক্রোস্কোপিতে আমরা 2 ধরনের ক্রিস্টাল আইডেন্টিফাই করি। আমরা অলরেডি বলেছি ক্রিস্টাল অ্যাসোসিয়েটেড আর্থ্রাইটিস হচ্ছে 2 রকম, একটা হচ্ছে গাউট, একটা হচ্ছে সিডো গাউট। গাউটে আমরা পাবো ইউরেট ক্রিস্টালস, অথবা পুরা নাম মনোসোডিয়াম ইউরেট ক্রিস্টালস, এই যে মনোসোডিয়াম ইউরেট ক্রিস্টালস। আর সিউডো গাউটের ক্ষেত্রে আমরা পাবো সিপিপিডি অথবা ক্যালসিয়াম পাইরোফসফেট ক্রিস্টালস। তো এই ক্রিস্টালসের কিছু ক্যারেক্টারিস্টিক আছে, আমরা যে কোনো একটা মনে রাখবো। আমরা ইউরেটেডটা মনে রাখবো। ইউরেটেডটা দেখেন, আপনারা 2টা এন লিখবেন। মনোসোডিয়াম ইউরেট মনোহাইড্রেট ক্রিস্টালস হচ্ছে 2টা এন। 2টা এন কি? একটা হচ্ছে দিজ আর নিডল শেপড, এই দেখেন এই ক্রিস্টালগুলো আর নিডল শেপড, সুইয়ের মতন। এবং একটা টার্ম আছে নেগেটিভ বাইরেফ্রিঞ্জেন্স। আমরা যে পোলারাইজ লাইট মাইক্রোস্কোপিতে দেখি, এখানে একটা মানে এই মেজারমেন্টটা হয় বাইরেফ্রিঞ্জেন্স। আপনাদের জাস্ট পরীক্ষার জন্য এতটুকু জানলে হবে যে দিজ শো নেগেটিভ বাইরেফ্রিঞ্জেন্স। আচ্ছা, এটা পৃষ্ঠা 993 থেকে না। দিজ আর দি কমন কজেস অফ পলিআর্থ্রাইটিস
আপনারা আমরা ডিটেলস এই ডিজিজগুলো সম্পর্কে আলোচনা করব এবং এই ছবিটা পেজ 994-এ আপনাদের জন্য একটা ট্রিপল স্টার ছবি। এই ছবিটা আমরা বারবার এই ছবিটা আমরা ব্যাক করব যখন আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস পড়ব, যখন আমরা সোরিয়াটিক পড়ব, এবং সব শেষে মনে রাখবেন রিউমাটোলজি পুরো ডিজিজটা পড়ার পর আপনাকে পুরো জিনিসটা সামারাইজ করে আরেকবার পড়তে হবে, কারণ এখন বলার সময় অনেক কিছুই বুঝবেন না, যেটা পরবর্তীতে যখন আমরা ডিজিজ পড়ব আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে।